সারা শরীর ঘেমে যায়, গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায় ভয়তে। আমি তখন কি করব, মনে প্রাণে জোর নিয়ে গায়ে যত জোর ছিল নিয়ে, দর্শক বন্ধুরা তোমাদের জন্য আজকে একটা না, আজকে দুটো লোমহর্ষক মারাত্মক ভয়ঙ্কর সব বলতে পারি আজকের ঘটনার মধ্যে আছে। শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনা দুটো শোনো, আর অবশ্যই শোনার পর কিন্তু শেষে গিয়ে কমেন্টস করবে তোমাদের দুটো ঘটনার মধ্যে কোন ঘটনাটা সব থেকে বেশি ভালো লেগেছে। তাহলে চলো আজকে সোজা ঘটনায় যাব। দুটো নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে দুর্দান্ত একটি ঘটনা নিয়ে। আজকে একটি না, সরি, আজকে দুটো ঘটনা থাকবে। দুটো ঘটনা কিন্তু দারুণ লোমহর্ষক ঘটনা। বেশি কথা বাড়াবো না, একদমই বলবো সবাইকে একটা করে লাইক করো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই ভালোবেসে করে নিও। তবে আজকে দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু একটুখানি লোকেশনটা চেঞ্জ হয়েছে। তো চলো কোনো ব্যাপার না, সোজা যাবো ঘটনায়। আজকের ঘটনাটা প্রথম আমি বলবো, সেটি পাঠায় হচ্ছে সিঙ্গুর থেকে শ্রাবন্তী কোলে। বনু আমাদের বহুদিন ধরে যোগাযোগ করার চেষ্টা করে, ঘটনা পাঠানোর চেষ্টা করে ফাইনালি স্ক্রিনে যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ সেই নাম্বারে বনু আমার সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে। দেন কল করে বোনের সাথে ঘটে যাওয়া ঘটনা, সত্য ঘটনা আমাদের সাথে শেয়ার করে। সেই ঘটনাটা তোমাদের সামনে প্রথম তুলে ধরছি। তাহলে চলো দর্শক বন্ধুরা প্রথম ঘটনায় যাওয়া যাক। শ্রাবন্তী কোলে সিঙ্গুর থেকে আমাদের ঘটনাটা পাঠায়, বলে দিদি ভাই এই ঘটনাটা ঘটে আমার সাথে যখন আমাদের বাড়িতে আমার মেজ বৌদি আর আমি ছিলাম। ঘটনাটা হয় সেটা হচ্ছে তখন আমার 17-18 বছর বয়স। আমার খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায়। এবার ঘটনাটা বলি, আমার মেজ বৌদি বলতে পারো আমার মা। মেজ বৌদি আমাকে ছোট্ট থেকে, যখন আমার 10 বছর বয়স তখন থেকে আমার মেজ বৌদির কাছেই আমি কোলে পিঠে মানুষ হই। আমার মেজ বৌদি মানুষটা খুবই ভালো। আমরা 3 বোন, 3 বোনকেই আমার মেজ বৌদি খুবই ভালোবাসে। এবার ঘটনাটা বলি, সেদিন সন্ধেবেলা কি হয়েছিল। আমাদের বোন বলে দিদি ভাই একদিন সন্ধেবেলা আমার মেজ বৌদি বাথরুমে যায়। বাথরুম থেকে যখন বাড়ির উদ্দেশ্যে হেঁটে আসছে উঠোন দিয়ে, তখন দেখি হঠাৎ আমার মেজ বৌদি আমাকে ডাকে, বোন একটুখানি বাইরে এসো তো। আমি ঘরে ছিলাম। আমি দেখলাম মেজ বৌদি বাথরুম থেকে এসে পা পোছায়, পা মুছছে। তখন আমি ছুটে মেজ বৌদির কাছে আসি। মেজ বৌদি আমাকে বলল, বোন দেখো পেছনে কে যেন একটা আসছে না। আমি তখন মেজ বৌদিকে বললাম যে কই। যখন আমি মেজ বৌদির কাছে গিয়ে দেখলাম, তখন দেখলাম হ্যাঁ মেজ বৌদির কাছে একটা ঠিক বস্তা যেরকম হয় বস্তার আকারে একটা কিছু উড়ে উড়ে আসছে। মানে কিরকম, যে উড়ে উড়ে বলাটা ভুল হবে, মানে লাফাতে লাফাতে আসছে হাওয়ায় ভেসে ভেসে। তো আমি সেই দৃশ্য দেখা মাত্র আমি সেই বস্তাটার কাছে যাই, গিয়ে একটা বাজে কথা বলি। ছোট বয়স তো তখন, কথা বলে আমি লাথি মারি বস্তাটায়। আমি না জানতেই লাথি মারি, যে আমার মেজ বৌদির কাছে তুই আসছিস কেন রে, হ্যাঁ তুই কে। লাথি মারতে তখন কিন্তু সেই বস্তাটা ওখান থেকে ভ্যানিশ হয়ে যায়। তো সেই জিনিসটা ঘটার পর আমরা কিন্তু খুবই ভয় পাই। আমার মেজ বৌদি আর আমি ঘরে ঢুকে যাই। যখন বাড়িতে দাদা আসে তখন বলি কথাটা, আমার মেজ বৌদি আমার মেজ দাদাকে বলে যে আজকে সন্ধেবেলা এরকম এরকম ঘটনা ঘটেছে। তখন দাদা বলল, কি বলছো, একটা বস্তা এরকম ভাবে উড়ে উড়ে আসছে, একটা গোটা বস্তা কিভাবে আসতে পারে। আর সত্যি কথা বলতে না ঝড় না জল না বৃষ্টি, কোনো দুর্যোগ নেই, এটা কি করে হয়। তো তখন মেজ বৌদি বলে যে শ্রাবন্তী বোন সেই বস্তাটার মধ্যে লাথিও মারে, তারপর কিন্তু সেই বস্তাটা মিলিয়ে যায়। তো সেখানে দাদা বলল যে এরকম হয়েছে, আচ্ছা ঠিক আছে। এবার সেই জিনিসটা বাড়ির সবাইকে একে একে বলি যে এরকম ঘটনা ঘটেছে। তারপর থেকে শুরু হয় আমার পায়ের ব্যথা। তো সেইটা নিয়ে কিন্তু তখন বুঝতাম না অত। এবার আরেকদিন সন্ধেবেলা বলি, আবার মেজ বৌদি ঘরে বসে কাপড়ে চুমকি বসাতো, চুমকি বসানোর কাজ করতো। তো ঘরে বসে চুমকি বসাচ্ছে শাড়িতে। হঠাৎ করে আমাদের বাড়ির পেছনে গাছ আছে, কাঁঠাল গাছ, আম গাছ। তো দেখছি পেছন দিকে বেশ খসখস করে শুকনো পাতা পড়ে থাকলে যেরকম শব্দ হয় সেরকম শব্দ হচ্ছে। তো সেই শব্দটা শুনে আমার মেজ বৌদি আমাকে বলল, বোন পেছনে
মনে হয় চোর ঠোর এসছে, গাছে অনেক কাঁঠাল হয়েছে, ছোট ছোট মানে এঁচড় ধরেছে, তো মনে হয় চুরি করতে এসছে। এবার সেইটা ভাবনা হচ্ছে। আমাদের ঠিক পাশাপাশি বাড়িতে একটি ছেলে থাকে, যার নাম আমি এখানে উল্লেখ করলাম না। সেই ছেলেটি পাড়ায় ঘুরে ঘুরে ওরকম অনেক বাড়িতে কিন্তু চুরি করে, কারোর গাছের আম, কারোর গাছে পেয়ারা, কাঁঠাল, এগুলো কিন্তু চুরি করে। তো সেরকমভাবে মেজ বৌদি আমাকে বললো, বোন, মনে হয় ওই ছেলেটা গাছের এঁচড়গুলোকে পাড়তে এসছে, চুরি করতে এসছে। তো আমরা কিন্তু কেউ বেরোইনি বাড়ি থেকে, ভয় লাগছে, কারণ আমাদের বাড়িতে ওই বস্তার পর থেকে অনেক রকম ঘটনা ঘটে, নানা রকম আওয়াজ, শব্দ শোনা যায়, হাসির শব্দ শোনা যায়, এগুলো হয়। তো তার অস্তিত্ব কিন্তু আমরা খুঁজে পাই না। তো সেরকমভাবেই ভাবছি চোর এসছে, আবার ভাবছি না, পেছন দিকে তো একদম অন্ধকার, আর সব থেকে বড় কথা তখন বাড়িতে তো কোনো বেটা ছেলে নেই, আর সবাই তো কাজে কর্মে বেরিয়ে যায়, সেরকমভাবে বাড়িতে কেউ নেই, আমরা দুজন মেয়ে ছেলে, সাহসও হচ্ছে না বেরিয়ে দেখার। এবার আমরা কেউ বেরোইনি, ভয়ে চুপচাপ আতঙ্কে বাড়িতে কিন্তু বসে আছি। যখন রাত্রি 8:30-9টা বাজে, তখন একে একে দাদারা বাড়িতে আসে। যখন বাড়িতে আসে তখন আমার মেজ বৌদি আমার মেজ দাদাকে ডেকে বলে, জানো তো, এরকম আমি কাজ করছিলাম সন্ধেবেলা, শাড়িতে এরকম চুমকি বসাচ্ছিলাম, বোনও ছিল, দেখো না পেছনে মনে হয় সব এঁচড়গুলো ওই পাশের বাড়ির ছেলেটা পেরে নিয়ে চলে গেছে, ও তো চোর, চুরি করে, পাড়াতে ওর বদনাম আছে। তো তখন দাদা বলল যে দাঁড়াও আমি দেখছি। তার টর্চ নিয়ে গিয়ে যখন পেছনে দেখে, তখন দেখছি না, গাছে যেরকম এঁচড় একদম ভর্তি এঁচড় হয়েছে, সেরকম এঁচড় রয়েছে, একটা এঁচড়ও কিন্তু চুরি হয়নি। তখন দাদা এসে বলল বৌদিকে যে না, গাছে তো সব এঁচড় আছে, একটাও তো এঁচড় চুরি হয়নি। তো তখন বললো তাহলে, এবার আমরা তখন বিষয়টা কিন্তু বুঝতে পারি যে এইটা চোরের কাজ না, যে শব্দটা হচ্ছিল এরকম আমাদের ঘরের চালে প্রায়শই এরকম অদ্ভুত অদ্ভুত আওয়াজ হতো, এরকম হতো। এবার আমরা সবাই কিন্তু বুঝে গেলাম যে এটা চোরের কাজ না, এটা কে করছে। এবার ঘটনাটা বলি যে এটা কে করতো, কে ছিল। এবার বাড়িতে যে আমাদের জেঠিমা, দাদা, বড় বৌদি, মেজ বৌদি, সবাই এই কথাটা সবার সাথে আমরা বাড়িতে আলোচনা করলাম যে না, শ্রাবন্তীর সাথে এরকম হয়েছে। ও তারপর থেকে পাটা, যে ডান পায়ে আমি লাথিটা মারি সেই বস্তায়, সেই পাটা আমার খুব ব্যথা করতো, এত ব্যথা করতো, আমি খুব কাঁদতাম বসে বসে। ডাক্তার দেখাতাম, ওষুধ এনে খাওয়াতো বাড়ির লোকরা, কিন্তু তবুও আমার পায়ের ব্যথা কোনো মতে কমতো না। আর সেই পায়ের ব্যথা বলে রাখি আজও কিন্তু কমেনি। আজও আমাদের বোন বলে, দিদি ভাই এই পায়ের ব্যথা আমি অনেক ডাক্তার বুদ্ধি করেছি, কিন্তু পায়ের ব্যথা আমি সারাতে পারিনি, আজও আমার পায়ে ব্যথা করে, খুব কষ্ট হয়। আমি না জানতে সেই ভুলটা করি। সেটা হচ্ছে যখন বাড়ির লোককে বলি, জানাজানি হয়, তখন বাড়ির লোক সবাই তখন এক তান্ত্রিকের কাছে যায়। আমাদের গ্রামে এক তান্ত্রিক আছে, ওনার কাছে যায় যখন, সেই তান্ত্রিক বলে, না জানতে একটা দোষ বড় করে ফেলেছিস তুই। আমাকে বলে, সেটা হচ্ছে ওই যে বস্তার মধ্যে তুই লাথি মেরেছিলিস সেদিনকে সন্ধেবেলা, সেটা আর কেউ ছিল না, সেটা তোর জেঠু মশাই ছিল। তখন বললাম, জেঠু মশাইয়ের আত্মা ওরকম করে আসছিল? তখন বলছে হ্যাঁ, তোর বড় জেঠু মশাই তোর মেজ বৌদিকে খুব ভালোবাসতো, খুব শ্রদ্ধা স্নেহ করতো, তো তারই আত্মা তোর মেজ বৌদির কাছে সেদিন বস্তার আকার ধারণ করে ওরকম আসছিল, হাওয়ায় ভেসে ভেসে। আর সেইটা তুই দেখে না বুঝে একটা বাজে ভাষা তুই ব্যবহার করিস, সাথে তুই সেই বস্তার মধ্যে লাথি মারিস, তারপর থেকেই তোর এই পায়ের ব্যথা শুরু হয়। তো তখন শ্রাবন্তী বোন বলে যে হ্যাঁ, আজও সেই বোনের পা ঠিক হয়নি। তখন বাড়ির যারা বড় ছিল, জেঠিমা, দাদারা, বৌদিরা, সবাই তখন বলল যে বাড়িতে মনসা মায়ের মন্দির আছে, তুমি যাও বোন, গিয়ে মা মনসাকে তুমি বলো, তুমি ক্ষমা চাও, তুমি না জানতে তুমি করে ফেলেছো। তো আমি গিয়ে, বোন বলে, সেই মা মনসার কাছে অনেক করে হাত জোর করে কান্না করি, তার কাছে ক্ষমা চাই, তাকে বলি, কিন্তু আজ পর্যন্ত আমার পায়ের ব্যথা সারেনি, এখনো পর্যন্ত আমার পায়ের ব্যথা সেরকমই আছে, এখনো আমার পায়ের ব্যথা কিন্তু করে। আর আমাদের যে জেঠুমশাই যে মারা যাওয়ার পর তার আত্মা এরকমভাবে
আমাদের বাড়িতে ভয় দেখাতো। যখন বাড়িতে কেউ থাকতো না, আমার মেজ বৌদি আর আমি থাকতাম, তখনই কিন্তু আমার ওই জেঠুমশাইয়ের আত্মা আমাদের ভয় দেখাতো। কোনো সময় চালের মধ্যে মনে হতো হেঁটে চলে বেড়াচ্ছে, কোনো সময় মনে হতো ঘরে থাকলে উঠোন দিয়ে হাঁটছে। আমরা বুঝতে পারতাম এরকম হতো। এটাই ছিল আমাদের শ্রাবন্তী কোলে বনুর পাঠানো একটি ঘটনা। বনু আর একটি ঘটনা আমাদেরকে পাঠায়, সেই ঘটনাটা অন্যদিন তোমাদের সাথে শেয়ার করব। আরেকটি ঘটনা আজকে বলবো, সেটি হচ্ছে আমাদের একটি ভাই পাঠায় হচ্ছে নদিয়া থেকে। নদিয়ার কল্যাণীতে থাকে ভাইয়ের বাড়ি। ভাই বলে, দিদি ভাই, আমার সাথে এই ঘটনাটা ঘটে যখন আমি ক্লাস 7-এ পড়ি। অনেকটা ছোট, বুঝতেই পারছো। ওই সময় আমার সাথে একটা দুর্ভাগ্যবশত ঘটনা ঘটে যায়। আমি জানি না ঘটনাটা আমার সাথে ঘটেছিল, আমি ঘটনাটা ভুলতে পারি না। যখনই আমি কোনো সত্য ঘটনা শুনি, তখনই আমার সেই রাতের ঘটনার কথাটা চোখের সামনে জলজল করে ভেসে ওঠে। কোথাও গিয়ে এখনো আমি ভয় পাই। আজকে সেই ঘটনাটা আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো, যেরমভাবে ভাই আমাদের ঘটনাটা বলে। আমার বাড়ি হচ্ছে নদিয়া কল্যাণীতে। আমি পড়তে যেতাম আমার পাশের পাড়ায়। আর আমার যে প্রাইভেট টিচার ছিল পাশের পাড়ায়, তার বাড়ি আমার বাড়ি থেকে খুব একটা দূরত্বে ছিল না, খুবই কাছাকাছি। এবার ঘটনাটা হয়, আমি তখন ক্লাস 7-এ পড়ি। সন্ধ্যা 5:30টার দিকে আমার প্রাইভেট পড়া ছিল। আমি সেরকমভাবেই পড়তে যাই। যখন আমি পড়ে আসছি বাড়ির উদ্দেশ্যে, তখন রাত্রি 9টা বাজে। আমি দেখলাম, আমি যেই গলি থেকে আসছি সেই গলিতেই একটি বাড়িতে দেখলাম কীর্তন হচ্ছে। বলে রাখি, সেই বাড়ির একটি ছেলে খুব অল্প বয়সে তার কঠিন একটি অসুখে ছেলেটি মারা যায়। সেই দিন ছেলেটির কাজ ছিল। তো বাড়িতে কীর্তন দিয়েছে, কীর্তন হচ্ছে, আমি শুনতে শুনতে তাড়াতাড়ি হেঁটে আসছি। তখন রাত 9টা বাজে। হঠাৎ করে যখন বাড়ির সামনে আসি, এসে আমি একদম আমাদের বাড়ির সদর যে গেট থাকে, সেই গেটের সামনে যখন আমি আসি, তখন আমি লক্ষ্য করলাম যে সোজা রাস্তায় দেখতে পাচ্ছি একদম সাদা রঙের কাপড় পরা কেউ একজন হেঁটে চলে যাচ্ছে। আমি তার পেছনটা দেখি, আর তার যে সাদা ধবধবে কাপড় পরা, সেই কাপড়টা মাটিতে লোটাচ্ছে। তো আমি এক প্রকার দেখে ভাবলাম, ও মনে হয় আমার ঠাকুমা। আমার ঠাকুমা সাদা শাড়ি পরে। আর আমার ঠাকুমা ভেবে আমি বাড়ির দিকে যাব যখন, তখন আমি দেখলাম যে না, ঠাকুমা ঘরে কথা বলছে। আর আমার ঠাকুমার বলে রাখি, দাঁত নেই, বয়স হয়েছে, বয়সের কালে কালে দাঁতটা সবই পুড়ে গেছে। আমার ঠাকুমা পান থেতো করে খেতেন। তো দেখলাম আমার ঠাকুমা ঘরে কথা বলছে আর পান থেতো করছে। পান থেতো করার শব্দ পাচ্ছি, কারণ আমার ঠাকুমার দাঁত নেই বলে ঠাকুমা পান খেতেন থেতো করে। তখন আমি ভাবলাম, আরে ঠাকুমা যখন ঘরে কথা বলছে, তাহলে সাদা ওরকম মাটিতে লোটাচ্ছে পোশাক পরা, ওটা কে যাচ্ছে দেখি তো। আমি তাকে দেখবো তার আগে আমি সদর গেটের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি। ভাগ্যক্রমে আমি দেখলাম সে আস্তে আস্তে সোজা হেঁটে চলে যাচ্ছে রাস্তা দিয়ে, আর তার কাপড়টা লোটাচ্ছে। সে কিন্তু গিয়ে অন্ধকারে দাঁড়িয়ে পড়ল। আমি তাকে দাঁড়িয়ে পড়তে দেখে আমি ভাবলাম, মনে হয় সে বুঝতে পেরেছে যে আমি তাকে ফলো করছি, সে তার জন্য ওখানে দাঁড়িয়ে পড়েছে। তো আমি তখন মনে করলাম, তাহলে ওইটা মনে হয় কোনো চোর হবে। কারণ বলে রাখি, যেই দিকে হেঁটে যাচ্ছে সেই দিকে না বাগান আছে, আর ওখানে আম গাছ, জাম গাছ, সুপারি গাছ। গ্রাম সাইডে কি হয়, গাছপালা ভর্তি। আমাদের শহরের দিকে যেরকম গাছপালা তো পুরো বিলুপ্ত হয়ে গেছে, গাছপালা দেখাই যায় না। বাড়িতে গাছপালা বাগান বলে সেরকম জমিই নেই, সব তো বড় বড় ফ্ল্যাট হয়ে গেছে। আর গ্রামের দিকে কি, আজও কিন্তু গাছপালা রয়েছে, প্রচুর বাগান রয়েছে। সেরকম ওই দিকটা হচ্ছে বাগান। আমি তখন ভাবলাম, মনে হয় ওটা কোনো চোর হবে। আমি তো তখন ক্লাস 7-এ পড়ি, আমার বয়সটাও সেরকম না যে চোর কখনো কি সাদা পোশাক পরে আসবে, কখনোই আসবে না। তাহলে তো চোর ধরাই পড়ে যাবে, কারোর না কারোর চোখে তো পড়বেই। আমার তো সেই জ্ঞানটা তখন নেই। আমি যখন দেখলাম সে সেই আলো আধারে অন্ধকারে দাঁড়িয়ে রয়েছে, তার পরিষ্কার ধবধবে আমি ওই কাপড়টা দেখতে পাচ্ছি, তখন বুঝলাম চোর নিশ্চয়ই টের পেয়েছে। এবার আমি কি করি, সেই চোর ভেবে তাকে ধরবো বলে আমি ছুটে যাই।
ছুটে গিয়ে আমি দেখলাম সে আমার আগে এত স্পিডে চলে গেল, গিয়ে আমি না দৌড়াচ্ছি, কিন্তু আমি দৌড়াচ্ছি আর সে হাওয়ার মতো চলে গেল, আমি তাও তার পেছনে দৌড়াচ্ছি। আমি যখন একদম তার কাছাকাছি যাব ওরকম সময় লক্ষ্য করলাম সেই যে কাপড়টা, তার কিন্তু কোনো শরীরই নেই। এতক্ষণ আমি যাকে ভাবছিলাম একটা মানুষের মতো, আমি দেখলাম সেই কাপড়টা হুশ করে একটা জোরে হাওয়া দিল, আর সামনে একটা সুপারি গাছ ছিল, সুপারি গাছের মধ্যে স্পিডে উঠে গেল। এটা কিভাবে সম্ভব হয়? একটা কাপড় সে কিভাবে এত তাড়াতাড়ি চোখের পলক ফেলতে ফেলতে সে গাছের উপর উঠে যায়? আমাদের ভাই বলে, দিদি ভাই আমার হাতে টর্চ ছিল, আমি যেহেতু গ্রামের রাস্তা ধরে বাড়ি ফিরতাম, কোন সময় লোডশেডিং হয়ে যাবে, আমি সবসময় একটা টর্চ সাথে রাখতাম। তো আমি সেই টর্চটা সাথে সাথে ওখানে জ্বালিয়ে আমি সেই সুপারি গাছের ওপরে টর্চ দিয়ে দেখছি যে কোথায় গেল কাপড়টা। এটা কোনো মানুষ না, একটা মানুষের পক্ষে কোনো মতেই, তাও আবার সুপারি গাছে এরকমভাবে উঠে যাওয়া, এটা কি সম্ভব? রাত 9টার সময় হতে পারে? 9টা তখন প্রায় বেজেও গেছে, কেন আমি পড়ে বেরিয়েছি 9টা 5-10-এ। তো এরকম সময় আমি ওই যখন দেখি যে ওই কাপড়টা, কিন্তু আমি আর দেখতে পারিনি, সে কাপড়টা শুধু দেখলাম স্পিডে হাওয়ার মতো পুরো হাওয়া দিয়ে উঠে গেল, সেটা হচ্ছে সুপারি গাছে। এইটুকুনি দেখি। যখন আমি টর্চ মেরে দেখি তখন আমি দেখলাম গাছের ওপরে কোনো রকম কাপড় বা কিছু মানুষ কিছুই নেই। ওই সময় আমি প্রচণ্ড ভয় পাই, আমার সারা শরীর ঘেমে যায়, গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায় ভয়তে। আমি তখন কি করব, মনে প্রাণে জোর নিয়ে, গায়ে যত জোর ছিল নিয়ে দৌড়ে ছুটে আমি চলে আসি ঘরের ভেতর। এবার ঘরে এসে আমি যখন হাঁপাতে থাকি, ভয় পাই, বাড়ির লোক, আমার ঠাকুমা, আমার মা, বাবা সবাই বলে, কিরে কি হয়েছে, তুই ভয় পেয়েছিস নাকি, এরকম হাঁপাচ্ছিস কেন, দৌড়ে এলি? আমি বাড়ির লোককে সবাইকে সেই রাতের ঘটনার কথাটা আমি বলি, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার বাড়ির লোক আজ পর্যন্ত সেই কথাটা বিশ্বাস করে না। সেদিনকে সবাইকে বললেও কেউ আমার কথা কিন্তু বিশ্বাস করেনি। সবাই আমাকে বলল যে তোর মনের ভুল, এটা হতে পারে নাকি, এটা কিভাবে সম্ভব? তুই দেখলি একটা মানুষ তার সাদা কাপড় লোটাতে লোটাতে যাচ্ছে, তুই যখন তার পেছনে গেলি দেখলি সে হাওয়ার মতো উঠে চলে গেল একটা সুপারি গাছের মধ্যে, তারপরে সুপারি গাছে টর্চ দিয়ে দেখছিস কিছুই নেই, তুই কিছু ভুল দেখেছিস। আজ পর্যন্ত আমার বাড়ির লোক এই কথাটা কেউ বিশ্বাসই করেনি। আর কেন করে না আমি সেটাও জানি না। আমাদের ভাই বলে, দিদি ভাই ওর পরে আস্তে আস্তে কিন্তু ঘটনাটা আমি ভুলে যাই। যখনই আমি কোনো ঘটনা শুনি, যেরকম ভাই বলে, দিদি ভাই আমি তোমার চ্যানেলের একটি ঘটনা শুনছিলাম, এই ঘটনাটা শোনা মাত্রই আমার সেই ক্লাস 7-এ পড়া ছোট্টবেলার কথাটা মনে পড়ে, আমি তোমাকে ঘটনাটা শেয়ার করলাম, ভালো লাগলে তুমি পড়ে শুনিও। তবে আমাদের ভাই এই কথাও বলে যে, দিদি ভাই আমি নিজে জানি ওই আত্মাটা ছিল, সেটা হচ্ছে অতৃপ্ত আত্মা, যে ছেলেটি খুব অল্প বয়সে একটি কঠিন রোগে মারা যায়, ওই ছেলেটারই আত্মা আমি সেই দিন দেখেছিলাম। এটা আমি 100% শিওর, তারই আত্মা এসে ঘুরে বেড়াচ্ছিল, কারণ সেই দিন সেই ছেলেটির কাজ হচ্ছিল বাড়িতে তার। তো দর্শক বন্ধু, আমাদের দুটো ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের ঘটনাগুলো কেমন লাগলো অবশ্যই বলো। স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করো। আর তোমরা অনেকেই আমাকে বলছো যে দিদি ভাই আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আছে, তোমরা দেখে থাকতে পারো। তো গতকাল আমাদের একটি কমেন্টস আছে, একটি ভাই ওখানে জানায়, আমি তোমাদেরকে সবাইকে প্রত্যেক দিন বলে দিই, আবারও বলে দিচ্ছি, স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো, দেন তোমরা ওখানে আমাকে তোমাদের যে ঘটনা আছে সেই ঘটনাটা ভয়েস কল করে পাঠাও, তোমরা সেই ঘটনাটা ভয়েস রেকর্ডিং পাঠাও, অথবা তোমরা ওখানে লিখে পাঠাও। আর যদি সেটাও না হয়, তোমরা আমাকে ঘটনা ফোন করেও কিন্তু শেয়ার করতে পারো। তাহলে তোমাদের দুটো ঘটনা কেমন লাগলো অবশ্যই বলো। আজকে যেতে যেতে বলবো আরেকটি মারফত, সোনাবসা 14 আমার ইনস্টাগ্রাম আইডি, ওখানে তোমরা ডিএম করো অথবা ভয়েস মেসেজ করো, বাংলা, হিন্দি, ইংলিশে। আর প্রতিটা ঘটনার ডিসক্রিপশন বক্সে আমার ইমেলটা পিন করা থাকে, চাইলে তোমরা আমাকে মেল করেও ঘটনা পাঠাতে পারো। তো দর্শক বন্ধু, আজকে দুটো ঘটনা অবশ্যই কমেন্টসে জানিও তোমাদের কেমন লেগেছে। যেতে যেতে সবাইকে বলবো খুব ভালো থেকো। আর অবশ্যই আগামীকাল রাত 10টায় দুর্দান্ত একটা
ঘটনা আসছে জমিদার বাড়ির। জমিদার বাড়ির ঘটনা তোমাদের কার কার ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টসে জানিও। আর আরেকটা কথা বলবো, এই যে ঘটনাটা কালকে তোমাদের শেয়ার করব, আগামীকাল ঘটনাটা সবাই শুনবে, কারণ ঘটনাটা এরকম একটা ঘটনা, যে ঘটনাটা আমাদেরকে পাঠান এক দাদা ভাই। ঘটনাটা শোনা আমার ভাগ্য ছিল বলে শুনতে পেরেছি, কারণ এই রকম 90-95 বছর আগে এক জমিদার বাড়ির ঘটনা শোনা, মানে সত্যি কথা বলতে এরকম ঘটনা ভাগ্যের দরকার হয়। কারণ এই ঘটনাটা যদি দাদাভাই না শেয়ার করতেন, হতে পারে আমরা কোনোদিন সেই বাস্তব ভৌতিক ঘটনাটা শুনতে বা জানতেই পারতাম না। তো চলো, অনেকগুলো কথা বলে ফেললাম, কালকে আসবো ঠিক রাত 10টায়, সবাই অপেক্ষায় থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।